স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে সোমবার সন্ধ্যায় রাজধানীর সোভানবাগ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। তিনি 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একই আসন থেকে 1996, 2008, 2018 এবং 2024 সালে সংসদ নির্বাচনে বিজয়ী হন। এছাড়া হবিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে সোমবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশ জানায়, আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত ভিসা বিধিনিষেধ আরোপ করায় যশোরের বেনাপোল স্থলবন্দরের কর্মযোগ্য অনেকটাই কমে গেছে। ফলে সেখানে বিভিন্ন ব্যবসায় জড়িতরা বেকায়দায় রয়েছেন, কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যাতায়াতকারীদের সহযোগিতায় সীমান্তে গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান। এর মধ্যে আছে চেকপোস্ট এলাকায় মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে দূরপাল্লার বাস কাউন্টার, ট্যুর গাইড, ভিসা সহায়তা কেন্দ্র, বাস, ট্রেন, প্লেনের টিকিট বুকিং এজেন্সি এবং হোটেল রেস্তোরাঁ। কিন্তু এসব প্রতিষ্ঠান এখন খারাপ সময় পার করছে। গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত বিধিনিষেধ আরোপ করায় এই পরিস্থিতি তৈরি হয়। যশোরের বেনাপোল দিয়ে যাত্রী যাতায়াত কমে অর্ধেকের নিচে নেমে এসেছে। বেকায়দায় পড়েছেন দুই দেশের ব্যবসায়ীরা। আগে যখন ভিসা ছিল তখন 8 থেকে 10,000 লোক যেত, এখন ভিসা না থাকায় এখন 200-100 লোকও হয় না। আমাদের খুব দুর্দিন যাচ্ছে। এখন প্রাইভেট আমরা ভাড়া খাটি, যেহেতু এখানে ভাড়া নেই বললেই চলে। এখন যত দ্রুত সম্ভব এই সংকট যেন কেটে যায়। আমাদের এখানে বেচা কিনা হতো প্রায় 3,000-4,000 টাকা, এখন বেচা কিনা 1,000 টাকাও হয় না। যাত্রী একদম নেই বললেই চলে। যাত্রী না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একদম পুরোটাই লস। বেনাপোল বর্ডার একদম পুরোটাই ফাঁকা। পরিবহন ব্যবসায় এইভাবে যদি চলতে থাকে একদম পুরোটাই ধস নেমে যাবে। কাস্টমস কর্মকর্তা জানান, 5 আগস্টের আগে যাত্রীদের ভ্রমণ কর থেকে মাসে প্রায় 15 কোটি টাকা আয় হতো, এখন তা 3 কোটিতে নেমেছে। বর্তমানে বেনাপোল বন্দর ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে গমনাগমনকারী বাংলাদেশির সংখ্যা প্রায় 80% কমে গিয়েছে। আর যে 20% যাত্রী বর্তমানে যাতায়াত করতেছে তাদের বেশিরভাগই মেডিকেল ভিসার মাধ্যমে ভারতে গিয়ে থাকে। গত বছরের 5 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে দুদেশে 6,96,610 জন যাতায়াত করেছেন। এর মধ্যে ভারত থেকে এসেছেন 3,48,000 জন আর বাংলাদেশ থেকে গেছেন 3,47,000 জন। অথচ আগে প্রতিদিন যাতায়াত করতেন প্রায় 10,000 মানুষ। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। এবারে বইমেলা প্রসঙ্গ। অমর একুশে বইমেলার 10ম দিনে নতুন বই এসেছে 84টি, আর এখন পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা 737টি। তবে বইমেলার 10ম দিনে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা। তসলিমা নাসরিনের বই রাখায় ভাঙচুর করা হয় একটি স্টল। পরে সেই স্টলটি বন্ধ করে দেওয়া হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বইমেলায় ঢল নামে পাঠক ও দর্শনার্থীদের। বাহারি সাজে মেলায় আসেন তরুণ তরুণীরা। নতুন বইয়ের ঘ্রাণ নিতে অনেকেই হাতে তুলে নেন পছন্দের বই। লেখকরা বলেন, ক্রান্তিকালীন সময়ে মানুষের মনের মধ্যে যে আলোড়ন তৈরি হয় সেখান থেকে সৃষ্টি হয় উৎকৃষ্ট সাহিত্যের। বাংলাদেশেও তেমন একটি সময় চলছে। আমি যে 90-এর কথা বলি, তখন যে আমরা আন্দোলন করছি তখন তো অরাজকতা তো কমে নাই। আমরা 15 বছর দেখছি, এখন দেখতেছি অরাজকতা তো বাড়ছে, কিন্তু ওই কবি কিন্তু নাই। পুরনো লেখকদের পাশাপাশি অনেক নতুনরাও এসেছেন তাদের প্রকাশিত বই নিয়ে। 24টি দেশের 19টি ভাষার কবিদের কবিতা এখানে বাংলায় অনুবাদ করা হয়েছে।
এদিকে তসলিমা নাসরিনের বই রাখার জন্য 128 নম্বর স্টলে হামলা চালায় ও ভাঙচুর করে কিছু মানুষ। এরপর স্টলটি বন্ধ করে দেয়া হয়। আতঙ্ক ছড়ানোর সুযোগ নাই। আমরা আমাদের একেবারে 21-এর বইমেলা মানে আমাদের প্রাণের বইমেলা। এখানে কোনো কিছু না ঘটুক, কোনো কিছু যেন না হয়, এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন সবাই মিলে আমরা একসাথে কাজ করব। ওই স্টলের প্রকাশক শতাব্দী ভবকে হেফাজতে নিয়েছে পুলিশ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলায় একটি স্টলে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, এই হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞার পরিচয় দেয়। এই ধরনের সহিংসতা এই মহান বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার সমর্থনে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণ করে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। পুলিশকে মেলায় নিরাপত্তা জোরদার করার এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি জিম্মিদের মুক্তি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সোমবার হামাস এই ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে আগামী শনিবার হামাসের আরও কিছু ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে হামাস অভিযোগ করেছে, শান্তি চুক্তির পরও গাজাবাসীর উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে অভিযোগ হামাসের। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফাই গাইছেন, ইসরায়েলের পক্ষ নিয়েই হুঁশিয়ারি দিয়েছেন, শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীদের ছেড়ে না দিলে শান্তি চুক্তি ভেঙে যেতে পারে। খেলার খবর। ধর্মঘটের ডাক দেয়া বিদ্রোহী 18 ফুটবলারের মধ্যে 17 জনকে বাদ দিয়েই নতুন বছরের জন্য 36 নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবছর মোট 55 জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা ছিল বাফুফের। তবে সোমবার দিনভর নাটকের পর শেষ পর্যন্ত 36 জনের সঙ্গে চুক্তি হয়। 2024 সাফ জয়ী দলের 7 সদস্য আফিদা খন্দকার, শাহেদ আক্তার রিপা, কোহাতি কিসকু, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার ও ইয়ারজান বেগম আছেন চুক্তিতে। বাকিরা অনূর্ধ্ব 20 দলের। তবে এখনও অবশ্য আশা শেষ হয়ে যায়নি সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণাদের জন্য। নতুন চুক্তিতে টাকার পরিমাণ প্রকাশ করা না হলেও এই চুক্তি কার্যকর হবে ক্যাম্পে যোগ দেওয়ার 15 জানুয়ারি থেকে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। অপর ম্যাচে ইউভেন্টাসের প্রতিপক্ষ পিএসবি আর ডর্টমুন্ড খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। সবগুলো ম্যাচেই শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। এর আগে রাত 11:15টায় পিএসজি খেলবে ব্রেস্টের বিপক্ষে। ইউরোপের দুই জায়ান্টের লড়াই, একদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ, অন্যদিকে সাম্প্রতিক সময়ে আলো ছড়ানো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি গত দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির, যার ফলে দুদলই জায়গা পেয়েছে প্লে অফে। এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে দুদল নকআউট পর্বে মুখোমুখি হওয়ার অপেক্ষায়। পয়েন্ট টেবিলের 9 থেকে 24তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে অফে লড়বে শেষ 16 টিকিটের জন্য। ফলে দুদলের এক দলকে বিদায় নিতে হচ্ছে নকআউট পর্বের প্রথম রাউন্ডে। গত আসরে ম্যান সিটিকে কোয়ার্টার ফাইনালে বিদায় করে দেয় রিয়াল। এর আগে 2022-23 মৌসুমে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে 4-0 গোলে উড়িয়ে ফাইনালে ওঠে সিটি। সেবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিশ্চিত করে সিটিজেনরা। এছাড়া 2021-22 মৌসুমের সেমিফাইনালে ম্যান সিটিকে হারানোর সুখস্মৃতিও আছে আনচেলত্তি শিষ্যদের। 1992-93 সালে ইউরোপিয়ান কাপের নাম পরিবর্তন হয়ে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর এখন পর্যন্ত রাউন্ড অফ 16-এর আগে কখনোই বাদ পড়েনি রিয়াল। তাই স্কাই ব্লুজদের কাছে হারলে সেই প্রতাপশালী ইতিহাসের পাতায় ছেদ ঘটাবে লস ব্লাঙ্কোসরা। মেসি, এমবাপ্পেদের সাবেক ক্লাব পিএসজি খেলবে স্বদেশী ক্লাব ব্রেস্টের বিপক্ষে, যাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারই মুখোমুখি হবে তারা।
ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, মহারাজ মিরাজ তোফাজ্জল ও সরকারি কর্মকর্তারা মিলে ১,৬৪৭ কোটি টাকা লুটপাট। এটি ইউনিক দুর্নীতি, কাজ না করেই বিল, বলেছেন আসিফ মাহমুদ। এর পাশেই রয়েছে ১২ অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছে, সুইজারল্যান্ডের প্রতিনিধি দলও আসছে। এর পাশে আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বলেছেন ফখরুল। এমন একটি শিরোনামও কিন্তু তারা রেখেছে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, নির্বাচনের রূপরেখা চায় বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপি মনে করে সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এর পাশে আরেকটি প্রতিবেদন আসলে দেখতে পাচ্ছি, বড় করে একটি ছবি দেওয়া হয়েছে। 4টি সড়কে অবস্থান, বিক্ষোভ, জনভোগান্তি। রাজধানীর রাজপথ, শাহবাগে বিক্ষোভকারীদের দফায় দফায় লাঠি পেটা, জল কামান, রাতেও জাদুঘরের সামনে অবস্থান। এমন একটি শিরোনাম কিন্তু তারা রেখেছে আসলে। এর পাশেই আরেকটি প্রতিবেদন, পরামর্শ কমিটির প্রতিবেদন, প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, পদ পরিবর্তনের সুপারিশ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করল সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, সাম্প্রতিক ঘটনাবলীর দায়ে সরকার এড়াতে পারে না। এমন একটি শিরোনাম তারা রেখেছে। এর পাশে রয়েছে, আসছে অভ্যুত্থানের ছাত্র নেতাদের ছাত্র সংগঠনও, নতুন রাজনৈতিক দলের সঙ্গেই আত্মপ্রকাশ। প্রবৃদ্ধি অর্জনের চেয়ে জোর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি ৭-৮% নামিয়ে আনার লক্ষ্য, সব নীতি অপরিবর্তিত, ডলারের বিনিময় হারে স্বস্তি। এমন একটি শিরোনামও কিন্তু দৈনিক সমকালে দেখলাম। এরপরেই রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, জুলাই আগস্টে লেডি হিটলার নৃশংস গণহত্যা, হাসিনার বুলেটে শহীদ ১,৫৮১। এই শিরোনাম কিন্তু দৈনিক যুগান্তর করেছে। এর পাশেই রয়েছে ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ, বৈষম্য বিরোধী নেতারাই নতুন দলের নেতৃত্বে। এর পাশে আরেকটি প্রতিবেদন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই সরকারের। ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামই জায়গা পেয়েছে সেটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, সব দল একমত হলে আপত্তি নেই সরকারের, ১৫ ফেব্রুয়ারির মধ্যে রোডম্যাপ ঘোষণা হতে পারে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। এর পাশেই রয়েছে, উচ্চ সুদ বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা, ৬ মাস সুদের হার কমানোর চিন্তা নেই কেন্দ্রীয় ব্যাংকের, নতুন মোড়কে পুরনো মুদ্রানীতি সুদ হার ১০% বহাল। এমন একটি শিরোনামও কিন্তু তাদের রয়েছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশ। তাদের প্রধান শিরোনাম, 2 প্রতিদ্বন্দ্বীর নির্বাচন প্রস্তুতি, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। 2 দলই 300 আসনে জয়লাভ করতে মরিয়া। এমন একটি শিরোনামও কিন্তু তাদের পত্রিকায় আমরা দেখেছি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।